199টা চোখ তোমাকে দান করে যাবে। ছেলের জন্য হচ্ছে আমি একটা চোখ দিতে চাই। আমি চাই না আমার ছেলে এই অল্প বয়সেই সবকিছু থেকে বঞ্চিত না হই। আমি আমি রাজি হইনি। কত বছর তোমার আব্বু মারা যায়, কানের এই জায়গায় এখনো বুলেটটা আছে, এই জায়গায় কানে। এই দুইটা জায়গায় আমি প্রথমে হাত দিই। হাত দেওয়ার সাথে সাথে আমি সামনে এনে দেখি আমার প্রচুর ব্লিডিং হচ্ছিল আমার চোখ দিয়ে। খেলাধুলাটা এখন আর হয় না চোখের কারণে। চোখের কারণে। জুলাই নিয়ে বাংলা ভিশনের বিশেষ পডকাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কিফায়েত শাকিল এবং আমার সঙ্গে আজকে যিনি অতিথি রয়েছেন তিনি জুলাই আন্দোলন 2024-এ তার চোখ হারিয়েছেন। আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি হলেন তানবীর হাসান তুষার। তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ বাংলা ভিশনকে আজকে আমাকে এখানে উপস্থিত করার জন্য। আসলে বাংলা ভিশনের যে উদ্যোগটা নিয়েছে জুলাইকে আসলে মানুষকে জীবিত রাখার জন্য বা জুলাইকে জীবিত রাখার জন্য তাদের যে উদ্যোগ, ওটাকে আমি সাধুবাদ জানাই। আমি চাই যে আপনারা আসলে জুলাইকে মানুষের সামনে আরও বেশিভাবে প্রেজেন্ট করেন। আসলে জুলাই যা ঘটেছে বা অতীত সরকার ফ্যাসিস্ট সরকার যেই অত্যাচার বাংলাদেশের মানুষের উপর করেছিল, তার প্রেক্ষিতে বাংলাদেশের আপামর ছাত্র জনতা প্লাস আমাদের সাধারণ জনগণ যারা এই বিপ্লবকে ঘটিয়েছে বা বিপ্লবের সাথে অংশগ্রহণ করেছেন, তো এই জিনিসগুলা আমাদের সামনে যে প্রজন্ম বা বর্তমান যে প্রজন্ম আছে তাদেরকে জানানোর জন্য যে উদ্যোগ আপনারা নিয়েছেন, বাংলা ভিশনকে আসলেই ধন্যবাদ জুলাইকে আসলে মানুষের সামনে রিপ্রেজেন্ট করার জন্য। তানবীর, আপনি ঢাকা কলেজের সাইকোলজির স্টুডেন্ট ছিলেন। জি। এখন কি পড়াশোনা রানিং আছে না শেষ? পড়াশোনা এখনও কন্টিনিউ আছে। আমি আসলে মাঝখানে আমার 2টা ইয়ার ড্রপ হয়েছে, তবে আমি চেষ্টা করতেছি এই সামনের বছরের মধ্যে হচ্ছে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য। এটা কি চোখ হারানোর কারণেই ড্রপ হয়েছে? জি, আমি আসলে আন্দোলনের যেই একটা ক্ষতিগ্রস্ত হয়েছি ওইটার পরিপ্রেক্ষিতেই হচ্ছে আমার এই ড্রপটা হয়েছে। তো আমি আসলে এটা রিকভার করতেছি এবং ইনশাল্লাহ এখন অনেকটাই হচ্ছে আমি মেন্টালি প্রিপেয়ার্ড আবার নিজের জীবনকে গুছিয়ে নেওয়ার জন্য। যেই ট্রমামাইজড যেই সিচুয়েশনটা তৈরি হয়েছিল ওটা থেকে ইনশাল্লাহ আমি বের হইতে পারছি। তো আমি আশা করতেছি আমি কন্টিনিউ করে ওটা হচ্ছে আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করব। চোখের চিকিৎসা এখন কেমন হয়েছে বা এখন দেখতে পারেন কিনা পুরো দুই চোখে? চোখের আসলে বিষয়টা হচ্ছে গুলি খাওয়ার পরে হচ্ছে বাংলাদেশ, ওই সময় যে সরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকার, উনি বাংলাদেশে হচ্ছে আমার একটা ট্রিটমেন্ট করিয়েছেন, 2টা অপারেশন হয়েছে। তো আপাতত যে কন্ডিশন আসলে আমার বাম চোখে ভিশনটা নাই, একদম ঝাপসা একটা ভিশন আছে, একদম হালকা আর কি, যেটা হচ্ছে বলা যায় না যে ভিশন আছে এরকম। তো আপাতত বাম চোখের ভিশনটা নাই আর কি। আচ্ছা আচ্ছা, কিভাবে সেদিন আপনি গুলিবিদ্ধ হন, তখনকার আসলে চিত্রটা কি ছিল একটু যদি আমাদের দর্শকদের জন্য বলেন। আচ্ছা, ওই দিনের চিত্রটা আসলে কিছু ব্যাকডেটেড কিছু চিত্র থাকে আসলে। তো আমার যেহেতু পড়াশোনা ঢাকায়, পাশাপাশি আমি সবসময় চেষ্টা করতাম মানে নিজের যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলির সন্তান, তো আমার একটা ইচ্ছা ছিল সবসময় যে নিজের লেখাপড়ার খরচটা যাতে নিজেই বিয়ার করতে পারি। তো পড়াশোনার পাশাপাশি আমি একটা জব করতাম গুলশানে একে ফার্ম হাউস বার্গার নামে একটা প্রতিষ্ঠানে। তো ওই গুলশানে জবটা হওয়ার সুবিধার্থে হচ্ছে আমি আমার কিছু ফ্রেন্ড সার্কেল, ওরা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়তো, তো ওরা হচ্ছে উত্তরপাড়ায় থাকতো, তো তাদের সাথে হচ্ছে আমি মেসে উঠি। তো আন্দোলনটা আসলে আমার তাদের সাথেই করা, যেহেতু আমি ঢাকা কলেজের স্টুডেন্ট, আন্দোলনটা হয়তো বা তাদের সাথে করা উচিত ছিল বা নিউ মার্কেট অঞ্চলে, যেহেতু আমি চাকরির পারপাসে ওই জায়গায় থাকতাম, গুলশানে আমার চাকরি। তো সেক্ষেত্রে আমি উত্তরপাড়ায় থাকতাম আমার স্কুল লেভেলের কিছু ফ্রেন্ডদের সাথে আর কি, ওরা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়তো, ওরা একসাথে ওই জায়গায় একটা মেসেজ ছিল, আমি তাদের সাথে ওই জায়গায় থাকতাম আর কি। তো আন্দোলনটা যেদিন আসলে আমাকে বেশি যেদিন নাড়া দেয়, প্রথম যে সময় আমাদের ফ্যাসিস্ট সরকার আমাদের সবাইকে আসলে রাজাকার বলে, 14 জুলাই যেদিন আমাদেরকে রাজাকার বলে তিনি একটা কটূক্তি করেন,
তার পরবর্তীতে 15ই জুলাই যেই ছবিটা দেখে হচ্ছে আমি আসলে আমি রাজপথে যাওয়ার জন্য বেশি উদ্বুদ্ধ হয়েছি, সেটা হচ্ছে আমি যদি ভুল না করে থাকি তন্নি নামের একজন আপু ঢাকা ইউনিভার্সিটির একদম এরকম একটা হাতে একটা লাঠি, পুরো মুখে রক্তাক্ত। ওই ছবিটা আসলে আমার প্রথম চোখে আসে হচ্ছে আমার আপুর টাইমলাইন থেকে। আমি প্রথম ছবিটা দেখি এবং আপুর ক্যাপশনটা মেবি ছিল "এ দেশ আমার না", এরকম টাইপ একটা ক্যাপশন। আসলে ওই দিন একটা মনের ভিতরে এমন একটা রিয়েলাইজেশন কাজ করতেছিল, আসলে একটা যৌক্তিক আন্দোলনের হওয়া সত্ত্বেও আন্দোলনটা আসলে যৌক্তিকই ছিল। তো ওই আন্দোলনটা হওয়া সত্ত্বেও আমাদের ভাই বোনদের উপরে যে পরিমাণ অমানবিক আচরণ সরকার করেছেন, এবং ওই দৃশ্যগুলা 15ই জুলাইয়ের দৃশ্যগুলো আসলে আমাদের এই আগের যে ফ্যাসিস্ট সরকারের ছাত্রলীগ যে বাহিনী ছিল তারা যেই আক্রমণ করেছে আমাদের ভাইদের উপর, ওই দৃশ্যগুলো দেখার পর আসলে আর ঘরে থাকার মতো সিচুয়েশন আমার মধ্যে কাজ করেনি আর কি। না, এজ এনি কস্ট হচ্ছে এবার রাস্তায় নামতেই হবে। তো ওই পরবর্তীতে আমার একটা ফ্রেন্ড ছিল রাকিবুল ইসলাম হৃদয়, ও হচ্ছে ইউআই ইউনিভার্সিটির, এবং ও মোটামুটি প্রাইভেট ইউনিভার্সিটির সাথে কানেক্টেড ছিল, এবং প্রাইভেট ইউনিভার্সিটির যে সেকশনটা ওইটার প্রধান সমন্বয়কারীর একজন ছিল। তো আন্দোলনটা আমরা আমি ব্যক্তিগতভাবে প্রাইভেট ইউনিভার্সিটির সাথেই করেছিলাম, ইআইইউ, ডিআইইউ, তারপর হচ্ছে এনএসইউ, তারপর হচ্ছে ব্র্যাক, এই আশেপাশে যে যেগুলো ছিল। তো ওদের মাধ্যমে আমি জানতে পারি যে ওরা 16ই জুলাই একটা স্পেশালি রাকিবুল ইসলাম হৃদয়ের মাধ্যমে হচ্ছে আমি জানতে পারি ওরা একটা প্ল্যান নিছে 16ই জুলাই ওরা হচ্ছে ভাটারা থানায় অবস্থান করবে। তো তার পরিপ্রেক্ষিতে আমি হচ্ছে তাদের সাথেই প্রথম আমার আন্দোলনের রাজপথে নামার তারিখ হচ্ছে 16ই জুলাই। তো আমি 16ই জুলাই তাদের সাথে ভাটারা থানায় অবস্থান করি, এবং ওই দিন আমাদের অবস্থান কর্মসূচি ছিল 2 থেকে 3 ঘন্টা। পুলিশ আসে, অনেক বাধা দেয়, তারপর হচ্ছে আমরা ব্যাক করি এবং অবস্থান কর্মসূচি শেষ করি। তো পরবর্তীতে রাত্রে বাসা হওয়ার পরে 17ই জুলাই যে সময় হচ্ছে ছাত্রলীগ বাহিনী এবং সরকারের আদেশক্রমে আমাদের পাবলিক ইউনিভার্সিটির সব ভাইদেরকে হল থেকে বের করে দেয়, তাদেরকে বাধ্য করে আসলে হল থেকে বের হয়ে যাওয়ার জন্য। তো ওই দিন রাতে আমাদের প্ল্যান ছিল যে অ্যাজ এনি কস্ট হচ্ছে আন্দোলনকে তো থামাই দেওয়া যাবে না, এটাকে আগায় নিতেই হবে। তো যেহেতু আমার ফ্রেন্ড প্রাইভেট ইউনিভার্সিটির সমন্বয়কারী একজন ছিল, আমরা সহ সবাই ওরা একটা এই সময় টেলিগ্রাম একটা সেফ ছিল, প্ল্যাটফর্ম ছিল ডিসকাস করার জন্য। তো ওই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রত্যেকটা ইউনিভার্সিটি আশেপাশের বাড্ডার এলাকার ইস্ট ওয়েস্ট থেকে শুরু করে ব্র্যাক, ইউআইইউ, ডিআইইউ, নর্থ সাউথ, তারপর হচ্ছে ইউআইটিএস, জুমস, এদিকে যা আছে ইউনিভার্সিটি সবার সাথে ওরা কানেক্টেড হয়, এবং আমাদের কর্মসূচিটা শুরু হয়, টাইম সিলেক্ট করা হয় সকাল 9টা থেকে। সকাল 9টা থেকে আমাদের প্রথম কন্ডিশন ছিল আমরা নতুন বাজার যেই ভাটারা থানার সামনে আমরা এক হব, এবং আমরা হচ্ছে মহাখালীর দিকে আমরা মুভ করব, হ্যাঁ, ওই দিকে আন্দোলনটা বেগমন করব আর কি। তো একটা সিচুয়েশন আসে এরকম যে আমরা 17 তারিখ যাওয়ার পরে আমাদের সেম একটা অবস্থা তৈরি হয়, এবং হচ্ছে আমরা আন্দোলনটা বেশিক্ষণ ওই জায়গায় স্টে করতে পারিনি, আমরা আবার ব্যাক করি। ওই দিন আর আমরা যে প্ল্যান ছিল ওই প্ল্যান অনুযায়ী আমরা রাজপথে অবস্থান নিতে পারি না। পরবর্তী ডেট আসে হচ্ছে 18ই জুলাই, যেদিন আসলে আমি গুলিবিদ্ধ হই। তো গুলিবিদ্ধ হওয়ার আগে সেম প্ল্যান ছিল। তো আমাদের ওই ফ্ল্যাটে আমার স্কুল ফ্রেন্ড সহ আমরা প্রায় 30-35 জন হচ্ছে ছেলে ছিলাম। আমার স্কুল ফ্রেন্ডের সাথে আমার নিহাল নামে একজন ফ্রেন্ড ছিল, নিহাল, জামিল, তারপর হচ্ছে জাকারিয়া, আমরা যারা ছিলাম, কিছু ছোট ভাই ছিল, সাফাত। তো সবাই একত্রিত হয়ে যাচ্ছে, আমরা মুভ করি আবার কর্মসূচি অনুযায়ী নতুন বাজার ভাটারা থানার সামনে। তো আমরা যে সময় ওইদিকে অবস্থান নিই, ওই দিন সংখ্যাটা আসলে অনেক বেশি ছিল। 18 জুলাই প্রাইভেট ইউনিভার্সিটির সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে ওই দিন। তো আমাদের হিউজ কোয়ান্টিটির সংখ্যা থেকে আসলে ওই দিন পুলিশ আর ওইরকম বাধাগ্রস্ত করতে পারে না, ওরা আমাদেরকে স্পেস দেয় যে আন্দোলনটা করার জন্য। তো আমরা মুভ করতেছিলাম হচ্ছে নতুন বাজার থেকে মহাখালীর দিকে মুভ করব।
তো ওর মধ্যে আমরা শুনতে পারি ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে একজন ভাই মারা গিয়েছে এবং পুলিশ আক্রমণ করছে। আপনারা হয়তো দেখতে পারবেন, টিভি ফুটেজ অনেক আছে, ব্র্যাকের ভিতরে গুলি করা হয়েছে। তো ওই দিক থেকে ইস্ট ওয়েস্ট এবং ব্র্যাককে হচ্ছে ওরা একা পেয়ে ব্লক করে দিয়েছিল পুলিশ, ওরাদেরকে মুভ করতে দিতেছিল না, আমাদের সাথে কানেক্ট হইতে দিতেছিল না। তো আমরা ইনস্ট্যান্ট ডিসিশন চেঞ্জ করি এবং আমরা সিদ্ধান্ত নিই যে আমরা ব্র্যাকের দিকে মুভ করব। তো আমরা যে সময় ব্র্যাক ইউনিভার্সিটির দিকে মুভ করছি, আমরা উত্তর বাড্ডা ক্রস করার পরে লিং রোড পর্যন্ত আসছিলাম। তারপর আর পুলিশের সাথে আমাদের ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। তো প্রথম পর্যায়ে আমরা পিছু হাঁটি। ওরা হচ্ছে অনেক বেশি টিয়ার শেল এবং রাবার বুলেট, যেটা স্প্রিন্টার, ওটা ইউজ করতেছিল। তো প্রথম ধাপে আমরা পিছনে ফিরে আসি এবং পরবর্তীতে আবার আমরা সামনে যে সময় আগানোর পরে ওরা হচ্ছে এক পর্যায়ে ওদের অ্যামো শেষ হয়ে যায় আর কি, গুলি। আপনারা হয়তো দেখেছেন যে কানাডিয়ান ইউনিভার্সিটি থেকে হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করা হয় পরবর্তীতে। তো এক পর্যায়ে তারা কানাডিয়ান ইউনিভার্সিটির ভিতরে ঢুকে এবং আমি সহ যারা ছিল আন্দোলনরত সবাই ওইদিকে মুভ করে। তো আমার যতটুকু ধারণা, আমি মেবি আমার যে গুলিটা ওইটা কানাডিয়ান ইউনিভার্সিটির 2 তলা থেকে মেবি করা হয়েছে, আমি আসলে দেখি নাই। তো আমি যে সময় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে অবস্থান করি, তো আমার সাথে আমাদের যে সার্কেলটা ছিল, আমাদের ফ্রেন্ড সার্কেল, সবাই আমরা একসাথে গোল হয়েছিলাম। তো 2টা ফায়ার হয়, জাস্ট আমি শব্দটা শুনি, এদিকে তাকানোর পরে আমার এই জায়গায় হচ্ছে স্প্রিন্টার পড়ছিল, তো ওই জায়গায় পুরো কেটে গেছিল। তো এই জায়গায় আর হচ্ছে কানের এই জায়গায় এখনো বুলেটটা আছে এই জায়গায় কানে। তো এই 2টা জায়গায় আমি প্রথমে হাত দিই, হাত দেওয়ার সাথে সাথে আমি সামনে এনে দেখি আমার ব্লিডিং হইতেছে আর কি হাতে। তো আমার পাশের যে ফ্রেন্ড ছিল নিহাল নামে, ওর দিকে আমি তাকানোর পরে ও বলতেছে যে কাকা তোর মনে হয় চোখে লাগছে। ও যে সময় আমি আসলে এটা তো একদম ছোট, আমি আসলে রিয়েলাইজ করতে পারিনি, যেহেতু আমার এক চোখ এখনো ক্লিয়ার আমি দেখতেছি। এই চোখের যে আসলে এটা চোখের তো নরম অংশ, ওটা কিভাবে কি হয়েছে আমি আসলে ওই দিন তখনও বুঝতে পারিনি। তো দিকে তাকানোর পরে ও বলতেছে কাকা তোর মনে চোখে লাগছে। তো আমি চোখে হাত দিলাম, বাম চোখে হাত দেওয়ার পরে দেখলাম যে লেওয়া একটা অংশ আমার হাতে লাগতেছে। তো আমি ওরে ওই সময় ইনস্ট্যান্ট একটুকে জিজ্ঞেস করছিলাম কাকা বেশি কিছু হয়েছে? ও বলতেছিল না কিছু হয় নাই, তোর একটু হসপিটাল নিতে হবে ইমার্জেন্সি। তো ইনস্ট্যান্ট একটা রিক্সা দাঁড় করার পরে ও আমাকে প্রথম হচ্ছে নিয়ে যায় হচ্ছে আপনাদের এএমজি হসপিটাল, যেটা উত্তরবঙ্গটায়। তো ওদিকে ইমার্জেন্সি সেকশনে যাওয়ার পরে ওনারা বলতেছে যে আপনার গুলিটা মনে হয় বেশি ভিতরে ঢুকে গেছে, আমরা আসলে কিছু দেখতে পারতেছি না, আপনি অন্যদিকে চক্ষু হাসপাতালে দিয়ে যান। তো আসলে ওই সিচুয়েশনে মুভ করাটা খুবই টাফ। আর এখান থেকে চক্ষু বিজ্ঞান, বাড্ডা থেকে চক্ষু বিজ্ঞান তো অনেক দূরে, আর ওই সিচুয়েশনে তো ইম্পসিবল ছিল। তো আমরা আবার ওই সেম রিক্সাটাতে ব্যাক করে মেরুল বাড্ডা আসি, একটা আই হসপিটাল আছে, আমার নামটা সঠিক মনে নেই, আই হসপিটাল বা যে কোনো একটা হসপিটালে আমাকে নিয়ে যাওয়ার পরে ওই জায়গার সিচুয়েশন খুবই খারাপ ছিল, অনেক পোলাপান গুলিবিদ্ধ ফ্লোরে শুয়ে আছে। তো ওরা নেওয়ার পরে ওরা জাস্ট আমাকে টর্চ দিয়ে একটু দেখে বলছে এটা অনেক ভিতরে মেজর ইনজুরি হয়ে গেছে, এটা আসলে এই জায়গায় কিছু করতে পারবো না, আপনারা সবচেয়ে ভালো হবে মুগদা মেডিকেল বা হচ্ছে আপনি যে কোনো একটা চক্ষু হসপিটালে যান তাড়াতাড়ি। তো ওই সময় মুগদা মেডিকেল যাওয়ার একটা প্ল্যান ছিল প্রথম অবস্থায়। আসলে ওই সিচুয়েশনে কেউ আসলে একটু ট্রিটমেন্টটা দিতে চাচ্ছিল না, আসলে ভয় পাচ্ছিল আসলে কি না কি হয়ে যায়। তো অনেক খোঁজাখুঁজির পরে একটা সিএনজি ওরা ম্যানেজ করার পরে হচ্ছে মামা প্রথম যাইতে রাজি ছিল না, পরে অনেক রিকোয়েস্ট করছি, ওরা করছে আর কি, যে মামা আমার ফ্রেন্ড একটু বেশি মেজর ইনজুরি হয়ে গেছে, আপনি যদি যান, আমরা স্টুডেন্ট মানুষ, আমরা আপনার সিএনজি প্রোটেক্ট করব। তো অনেক কষ্টে উনি রাজি হওয়ার পরে আমরা যে সময় উঠি, জাস্ট আমরা মানে হচ্ছে আপনার রামপুরা যে ব্রিজ ক্রস করার আগেই হচ্ছে আমাদের ছাত্রলীগের হাতে আমাদের সিএনজিটা পড়ে এবং মানে আল্লাহর অশেষ রহমতে উনি হচ্ছে টান দিয়ে বের হয়ে যেতে পারে, অনেকগুলো বাড়ি দিছিল সিএনজিতে। হয়তো ওই জায়গায় যদি আমাদেরকে আটকাইতে পারতো সিচুয়েশন, হয়তো বা আমি জায়গায় নাও থাকতে পারতাম, বা আমার ফ্রেন্ডরাও ওই জায়গায় ক্ষতিগ্রস্ত হইতো। তো
তো আমি ওই জায়গায় মুভ করা, যে সময় আমরা মুক্তা মেডিকেলের দিকে মুভ করতেছিলাম, খিদমা আই হসপিটাল পরে ওইদিকে। হ্যাঁ। তো আমি আই হসপিটালটা দেখার পরে আমি বললাম তাহলে এটা যেহেতু আগে পাইছি ওইটাতেই মুভ করা, তাহলে ওইদিকে মুভ করলাম। আস্তে আস্তে আহ, আহ, ও মাঝখান দিয়ে হচ্ছে আবার আপুর সাথে আমার কথা হয়েছিল প্রায়, আমি ইনজুরিটা হই 12:10-15 দিকে, আপুর সাথে আমার কথা হয়েছে 11টার দিকে। তো আপু আমারে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে তুই কই? আমি বলছি আমি আন্দোলনে আছি। বলতেছে আন্দোলনে থাক, কিন্তু বেশি সামনে থাকার দরকার নেই। তো ইনজুরির পরে আমি আমার ফোন থেকে আমার ফ্রেন্ডের বললাম যে আপুর একটা ফোন দে, আমার ফোন জানানোর দরকার নেই। আপু যেহেতু খিলগা থাকতো, খিলগা বাসা আপুর, তো আপুরে প্রথম ফোন দিছি। ফোন দেওয়ার পরে ওরা জানাইছে যে এই সিচুয়েশন। তো খিদমা আপু আবার আমার মামাদেরকে জানাই, আমি আবার আমার মামা আছে একজন সাকিবুল হাসান সাকিব, ওনাকে ফোন দিছিলাম। ওনার বাসা হচ্ছে খিলগাঁই। তো মামার আমি জানাইছিলাম মামা এমনি এমনি আমি ইনজুরি হয়েছি, তুমি আসলে বাসার কাউরে জানাও না, তুমি পারলে তুমি একা আসো। চিকিৎসাটা কি তাহলে খিদমাতেই প্রাথমিকভাবে হয়েছে? খিদমাতে আমি ট্রিটমেন্ট করতে পারিনি। মানে ওরা আমরা গেছি, যাওয়ার পরে ওরা যে ডক্টর ছিল উনি দেখে প্রথমে বলছে যে আমার কর্নিয়াতে ইনজুরি হয়েছে। মানে প্রাথমিক অবস্থায় এমনি খোলা চোখে দেখেই বলছে যে আপনার কর্নিয়া ড্যামেজ হয়েছে। আমাদের যেই চোখ স্পেশালিস্ট বা চোখের যে উনি এখন নাই, উনি আসতেছে। তো উনি আসতেছে বলে আমাদেরকে 2 ঘন্টা ওয়েট করাইছে, উনি আসতে পারে নাই, অথবা এই সিচুয়েশন ছিল না। পরে হচ্ছে আমরা মুভ করি হচ্ছে আপনার যে বাংলাদেশ আই হসপিটাল। বাংলাদেশ আই হসপিটাল মালিবাগ মোড়ে মনে হয়, যে আমি যে ইয়েটা মনে নেই। বাংলাদেশ আই হসপিটালে যাওয়ার পরে ওই জায়গায়ও ডাক্তার নেই, ওরা হচ্ছে আসবে সন্ধ্যা 6টায়। উনি তো আসলে ওই সময় প্রচুর ব্লিডিং হচ্ছিল আমার চোখ দিয়ে। তো পরবর্তীতে ইমার্জেন্সি সিচুয়েশনে ওই জায়গায় চক্ষু বিজ্ঞানে যাইতেই হবে। তো উনি হচ্ছে আমরা অনেক চড়াই উতরাই পার করে হচ্ছে আমরা যাই চক্ষু বিজ্ঞানে। যাওয়ার পরে আসলে যে সিচুয়েশনটা আমি ফেস করি, পাশাপাশি আমার ফ্রেন্ড একজন ছিল মিরাজ নামের আমার সাথেই, ও হচ্ছে মানে ব্লাড দেখে ওই জায়গায় ইনস্ট্যান্ট বমি করা শুরু করছে। মানে এত বাজে সিচুয়েশন ছিল চক্ষু বিজ্ঞানের। যেহেতু চোখের নিয়ে ওরা কাজ করে, কারোর 2 চোখ নাই, কারোর 1 চোখ নাই, কারোর চশমা সানগ্লাস ভেঙে ওরা চোখে ঢুকে গেছে। মানে খুবই বাজে সিচুয়েশন, মানে একটা হরর সিচুয়েশন ছিল ওই জায়গায়। তো ওই সিচুয়েশন দেখার পরে আমি অনেকটাই ঘাবড়াই গেছিলাম। তো ওরা প্রথম অবস্থায় আমার ট্রিটমেন্ট করতে চায়নি। পরবর্তীতে মানে ওরা খুব ইনফরমেশন চাচ্ছিল যে আপনার এনআইডি কার্ড দেন, আপনার যে যারা আনছে তাদের এনআইডি কার্ড দেন। মানে ইনফরমেশন ছাড়া ওরা হচ্ছে এখানে চিকিৎসা করবে না। তো ওদের মধ্যে হয়তো বা একটা ভয় কাজ করতেছিল যে সময় যদি সরকার পতন না হয় তাদের উপর প্রেশার আসতে পারে, বা ডাটাগুলো রাখতেছিল যদি সরকার চায় যেন দিতে পারে, মানে মানে যে কোনো হইতে পারে কিছু। তো ওরা আমাদের প্রথম ট্রিটমেন্ট করতে চায়নি। পরবর্তীতে ওরা রাজি হয়েছে। তো প্রথম দিনে আমার হচ্ছে কর্নিয়ারটা রিপেয়ার করে, কর্নিয়া রিপেয়ারের অপারেশন হয়। ওই দিন ইনস্ট্যান্টে আমাকে রিলিজ দেওয়া হয় হসপিটাল থেকে। হসপিটাল আমাকে রাখে নাই, ইনস্ট্যান্ট আমাকে রিলিজ দেওয়া হয়। এবং পরবর্তীতে আমরা বাসায় হচ্ছে আমি কিছুটা আত্মগোপনেই ছিলাম ধরতে গেলে, কারণ যেহেতু ইনফরমেশনগুলো সবগুলা আমি এক জায়গায় দিয়ে আসছি। তো আমার এজেনিকর যে কোনো মুহূর্তে আমার হচ্ছে ওই সময় সরকার থাকাকালীন আমার উপর আক্রমণ হইতেই পারে। তো চিকিৎসাধীন অবস্থায় আমি আত্মগোপনেও ছিলাম। ওই সময়টাতে জুলাই আন্দোলন চলাকালে কি আর চিকিৎসা পেয়েছেন কোথাও? জুলাই আন্দোলন চলাকালীন 5 আগস্টের আগ পর্যন্ত? 5 আগস্টের আগে, হ্যাঁ 5 আগস্ট না, 5 আগস্টের আগে আমি পাইনি। 5 আগস্টের পরে, 5 আগস্টের পরে প্রথম দিন যেই আমার যেই রিপেয়ারটা হয়েছে কর্নিয়া, ওইটা ছাড়া আমি আর ওই দিন আর পাইনি। আপনারা গিয়েছেন নাকি? জানি না, আমি আসলে আত্মগোপনে ছিলাম। আসলে আমি দেশের বাড়িতে চলে গেছিলাম প্রথম অপারেশনের পরেই। আমাদের আসলে প্ল্যান ছিল যে বাইরে চিকিৎসা করাবো, নিকষ্ট আমি যদি বাইরে করতে পারি। তো আচ্ছা, 5 আগস্টের পরে আপনি তো ধরেন তখন চোখ হারালেন, এরপর যে সরকার এলো আপনাদের এই চোখ কারো কারো হাত বা কারো জীবনের বিনিময়ে এসেছে, সেই সরকারের কাছ থেকে আপনারা চিকিৎসার জন্য সহযোগিতা কেমন পেয়েছেন?
অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমার মেজর অপারেশনটা হয়েছে পরবর্তীতে। এটা সম্পূর্ণ সরকারি সহযোগিতায় হয়েছে। আমার কর্নিয়া এবং রেটিনা দুইটাই ড্যামেজ হয়ে যায়। কিন্তু ওরা যেই অপারেশনটা করেছে ওটা মানে বাংলাদেশ অনুযায়ী ওরা বলছে সাধ্যমতো করেছে। ওরা আমার চোখের ভিতরে যে পিলারটা এটা বের করতে পারে নাই। ওরা বলতেছিল যে আমার এই চোখের পিলারটা একদম নার্ভ ভেদ করে একদম চোখের শেষ অংশে চলে গেছে, মানে একদম লাস্ট পর্যায়ে। তো ওই জায়গায় চোখ যেহেতু একটা সেন্সিটিভ একটা অংশ দেহের, সেক্ষেত্রে নাকি অনেক নার্ভ থাকে চোখের ভিতরে। তোরা বলতেছে ওইটা বের, যেহেতু এটা পিলেট, এটা হচ্ছে আপনার পিতলের মতো আর কি। পিতল বলতে একদম একদম ছোট মার্বেলের মতো একদম মুভ করে এটা অনেক প্রচুর। তো ওরা বলতেছে ওইটা বের করার সময় যদি আপনার একটা নার্ভ কেটে যায় সেক্ষেত্রে আপনি আজীবনের জন্যই হচ্ছে একদম ব্ল্যাক হয়ে যাবেন ওই চোখে। আর পাশাপাশি ওইটা একটা নার্ভ নষ্ট হয়ে গেলে আপনার ডান চোখের উপরে ইফেক্ট পড়তে পারে। তো আপনার তো প্রথমেই লক্ষ্য ছিল বিদেশে যাওয়া, সরকারের কাছে অ্যাপ্রোচ করেছেন কিনা বা ব্যক্তিগতভাবে যাওয়ার চেষ্টা করেছেন? ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করছি খুবই। আমি ওই সিচুয়েশনে আমার ইমার্জেন্সি পাসপোর্ট করা হয়েছে। পাসপোর্ট করার সময় আমি আসলে অনেক আত্মগোপনে যেয়ে পাসপোর্টটা করতে হয়েছে। তো পাসপোর্ট করার পরে আমি চাইছিলাম যে আমি বিদেশে ইন্ডিয়ার দিকে যে আমি হচ্ছে চিকিৎসাটা নিব। তবে ওই ইন্ডিয়ার ভিসাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে হচ্ছে আমি পরবর্তীতে আর ওই সময় মুভ করতে পারি নাই। পরবর্তীতে বাংলাদেশের যে মেজর অপারেশনটা হয়েছে ওইটা হওয়ার আগে আমি চাইছিলাম যে আমার অপারেশনটা বাইরে হোক, মানে একটা মেজর অপারেশন হোক, এটাই যাতে আমি বাইরে করতে পারি। সরকারের কাছে চেয়েছিলেন বিদেশে যাওয়ার? পরবর্তীতে সরকার যে সময় অপারেশনটা করেছে বাংলাদেশে, তাদের হাতে যে সময় আর কোনো অপশন নাই ওরা বলে দিছে। তো পরবর্তীতে আবেদন করা হয়েছিল, ওরকম আসলে রেসপন্স পাই নাই। বা ওনারা বলছে অনেক লম্বা সিরিয়াল বা অনেক আগে ধাপে ধাপে নিবে, আগে যারা আরও বেশি ইনজুর্ড তাদেরকে আস্তে আস্তে নিচ্ছে, ওরকম একটা প্রক্রিয়াধীন অবস্থায় ছিল। আচ্ছা তুষার, আপনাদের এই যে আগে বলছিলাম যে কারো চোখ, কারো হাত বা কারো জীবন হারানোর বিনিময়ে সেই স্বৈরাচারী সরকারের পতন হলো এবং আরেকটা নির্বাচনের মাধ্যমে আরেকটা সরকারও এলো। কি অবস্থা? আপনারা যারা এই যে বিভিন্ন অঙ্গ দিয়েছেন, যার বিনিময়ে এত বড় একটা জগদ্দল পাথর অপসারণ হলো, আপনারা কতটুকু সন্তুষ্ট বর্তমান অবস্থায়? আচ্ছা, প্রথমে আমি বলে রাখি যে যেহেতু এই কোশ্চেনটা আসছে ওই পারপাসে বলা। আন্দোলন চলাকালীন সময় আমি আসলে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে করি নাই, বা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে আমি জড়িতও ছিলাম না আগে কোনো সময় রাজনীতির সাথে। আপনার মতো এরকম অনেক আমরা দেখেছি, মা বাবা মানে একেবারে বৃদ্ধ থেকে বাচ্চা সবাই আসছে। হ্যাঁ, আগে হচ্ছে আমার মধ্যে একটা কাজ করতো আই হেড পলিটিক্স, যে একটা ওয়ার্ড ছিল, ওইটা আমার মধ্যেও কাজ করতো। আসলে আমি পলিটিক্স ঘৃণা করতাম। তো ওই সিচুয়েশনটা থেকে বের হয়ে আসার পরে বর্তমান যে সিচুয়েশন, আমরা আসলে যার জন্য মাঠে নামলাম, বা আমাদের যে ভাইরা শহীদ হইলো, বা আজকে আমার মতো যাদের আরো খারাপ অবস্থা আছে, অনেকের আহত অবস্থায় আছে, মনে করেন জাস্ট বাইচে আছে, এরকম একটা সিচুয়েশন। আমি তো আলহামদুলিল্লাহ এখন চলাফেরা করতে পারি, অনেকে আছে চলাফেরাও করতে পারেন। তো আমাদের যে প্রত্যাশা ছিল আসলে ওই প্রত্যাশাটা এখন পর্যন্ত আমরা অ্যাচিভ করতে পারি নাই, বা কোনো সরকারই পারে নাই, অন্তর্বর্তীকালীন সরকারও পারে নাই। বিএনপি সরকার তো মাত্র ক্ষমতায় আসছে। আসলে তাদের প্রধান বাধাটা আমরা মনে করতেছি যারা জুলাই সনদকে অস্বীকৃতি করছে, এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে কি কারণে চাচ্ছে না আমি জানি না। তো আমাদের যে ম্যান্ডেটগুলো ছিল এগুলো আপনি হচ্ছে আপনার প্রত্যেকটা দেয়াল লিখনে পেয়ে যাবেন। জুলাইয়ের আপনি রাস্তা দিয়ে হাঁটলে বাংলাদেশের মানুষের যে ম্যান্ডেট ছিল, বাংলাদেশের মানুষ যা চায়, বাংলাদেশের মানুষ যেরকম দেশ চায়, এগুলো আসলে আপনি দেয়ালের দিকে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন। জুলাই তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যেই আসুক পরবর্তী সরকারে, তারা যেন এগুলা মানে দেয়াল লিখন থেকেই বুঝতে পারবে। আপনি যদি রাস্তা দিকে হাঁটেন, একদম দেয়ালের দিকে তাকান, আপনি অনেকগুলো ইনফরমেশন ওদের থেকে পাবেন। আসলে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট কি ছিল, বা মানুষ কিসের জন্য জুলাইটা করলো, তারা কি চাচ্ছে, কেমন বাংলাদেশ চাচ্ছে, ওটা আসলে আপনি রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে এখন বুঝতে পারবেন। আসলে সরকারের ওরকম দরকার নাই যে আমি আসলে পয়েন্ট আকারে রিসার্চ করার প্রয়োজন, ওরা অলরেডি ভিজুয়াল আছে, এখনো আছে।
যে আপনি রাস্তাঘাটে চলতে গেলেও দেয়ালের দিকে তাকালে বুঝতে পারবেন আসলে বাংলাদেশের মানুষ কি চাইছে বা কি চায়, কেমন দেশ বাংলাদেশের মানুষ চায়, এগুলো হচ্ছে আপনি পারবেন। তো আমি এখন আপাতত একটা পলিটিক্যাল দলের সাথে এঙ্গেজ হয়েছি। এটারও একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমি দেখলাম কোন দল? আমি এখন আপাতত যেটা করতেছি এটা হচ্ছে এনসিপির যেই ছাত্র উইংটা আছে, বাংলাদেশ জাতীয় ছাত্র শক্তি, ওইটার দেবিদ্বার উপজেলা শাখার সেক্রেটারি হিসেবে আসি বা সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করতেছি। পাশাপাশি ওয়ার অফ জুলাই কুমিল্লার যুগ্ম আহ্বায়ক আমি, আহতদের যে সংগঠন ওয়ার অফ জুলাই। আসলে ওই পলিটিক্যাল এইমটা আসলে আমি আসছে আমার জুলাইয়ের পরেই, যে আসলে আপনি একটা দেশের যদি আপনি পরিবর্তন করতে চান, আসলে সাধারণ জনগণের দ্বারা ওটা পসিবল না। আপনার একটা নির্দিষ্ট জায়গায় যে কথা বলার মতো স্পেস তো লাগবে। আপনি আসলে ওই জায়গাটাতে না গেলে আপনি যে পরিবর্তনের আশা করতেছেন সেটা ওইটা হয় না আসলে, মানে পারা যায় না। আপনি যেটা চিন্তা করেন এটা হয়তো বা আপনার অফিস পর্যন্ত বা আপনার বাসা পর্যন্ত থাকে, কিন্তু আপনি যদি ওইটা একটা নির্দিষ্ট জায়গায়, যে জায়গায় গেলে হচ্ছে আপনি ওইটা পরিবর্তনের জন্য কিছু না কিছু করতে পারবেন, ওইরকম জায়গায় যাইতে হলে আমার মনে হয় পলিটিক্যালি আপনার এঙ্গেজ করা উচিত। এবং আমাদের যেই আসলে আমি আগে আইডল হিসেবে ইশরাক হোসেন ভাইকে দেখতাম বাংলাদেশের, মানে একদম ইয়ন পলিটিশিয়াল, উনি অনেক মানে একদম সরাসরি অনেক কিছু বলতো। তারপরে আন্দোলন পার্থ ভাই, উনি সরাসরি অনেক কিছু বলতো। এখন আমরা আরেকজন পেয়েছি হচ্ছে হাসনাত আবদুল্লাহ, যাকে আমি এখন আইডল হিসাবে মানি। এবং ওনার পলিটিক্যাল বলেন আর হচ্ছে পলিটিক্যাল বাইরে যে চিন্তাধারা, মানে ওটা আমার কাছে খুবই ভালো লাগে। উনি একদম মানে সরাসরি সব কিছু বলতে পছন্দ করে, এটা হোক নেগেটিভ হোক পজিটিভ। ওনার মধ্যে হচ্ছে যে পরিবর্তনের যে চিন্তাধারা খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমার, যেহেতু উনি আমাদের আসনের এমপি, দেবিদ্বারের কুমিল্লা 4 সংসদ সদস্য। তো ওনার সাথে আমার কথা খুব কাছ থেকে ওনার সাথে এঙ্গেজ হওয়ার আমার সুযোগ হয়েছে। ওনার যে চিন্তাধারা দেশকে নিয়ে বা স্পেশালি হচ্ছে রাষ্ট্র পরিবর্তনের জন্য ওনার যে চিন্তাধারা, ওইটা খুবই আমার কাছে পছন্দনীয় মনে হয়। এবং ওনাকে আইডল হিসেবেই হচ্ছে আমি রাজনীতিতে আসছি। আচ্ছা, আপনি তো আগে খেলাধুলা করতেন। হ্যাঁ, আমি সম্ভবত অনূর্ধ্ব কত? না, আমি কোনো অনূর্ধ্বতে ছিলাম না, তবে আমি ক্লাবে খেলতাম। এখন কি খেলতে পারেন? খেলাধুলাটা এখন আর হয় না আসলে। খেলাধুলা চোখের কারণে আমি আসলে খুবই মিস করি আসলে ওই জিনিসটাকে। আমি অ্যাকচুয়ালি খেলাধুলা খুবই পছন্দ করতাম। আমি যে সময় বাড্ডা থাকতাম ওই সময় আমি চাকরির পাশাপাশি কিংস ক্লাব বাড্ডা নামে, এটা কিংস ক্লাব বাংলাদেশ এরকম একটা ক্লাব ছিল বাড্ডায়, উত্তর বাড্ডায়। তো ওই ক্লাবের সাথে এঙ্গেজ হয়েছিলাম, ওনাদের সাথে আমি প্রায় খেলাধুলা করতাম। আসলে জীবন থেকে কিছু কিছু জিনিস খুব অচিরেই হারাই ফেলছি, এটা আসলে বাস্তবতা। এটা হয়তো বা অনেককে বুঝাইতে চাই না বা নিজের মধ্যে রাখি। যেমন যদি মনে করেন আমার সবচেয়ে কাছের জিনিস যেটা হঠাৎ করে আমার কাছ থেকে চলে গেছে, এটা হচ্ছে আমার আব্বু। আমার আব্বুর আসলে সুস্থ থাকা অবস্থায় আমার আব্বু হচ্ছে তার একটা চোখ আমার জন্য দিতে চাইছিল, যে উনি বলতে চাইছে যে আমার ছেলের জন্য হচ্ছে আমি একটা চোখ দিতে চাই। আমি চাই না আমার ছেলে হচ্ছে ওনার খুব ইচ্ছা ছিল যে ওনার একটা চোখ আমার জন্য দান করবে, আমি যাতে এই অল্প বয়সেই সবকিছু থেকে বঞ্চিত না হই। তো গত বছর 5ই আগস্ট আমার আব্বু মারা যায়।
আসলে আব্বু মারা যাওয়ার আগে অনেকবার বলছে, তো মারা যাওয়ার পরে অনেকেই বলছে যে তোমার আব্বু তো তোমার কাছে আমাদের কাছে বলে গেছে ইচ্ছা ছিল তোমার আব্বুটা চোখ তোমাকে দান করে যাবে। তুমি কি বলো? আমি আমি রাজি হইনি, আমি চাই নাই আমার আব্বুর আসলে আমরা পরিবারে যেহেতু আমরা এক ভাই এক বোন, আমার আম্মু হচ্ছে হাউস ওয়াইফ, তো ওই বাধাটা আসার পরে আসলে আমার জীবন থেকে আমি অনেক কিছু হারাইছি। আমি অনেক কিছু প্ল্যান ছিল যেটা হচ্ছে আমি করতে পারি নাই, বা অনেক বাধা চলে আসছে জীবনে। তো তবে এখন আমি অনেকটা রিকভার হয়েছি আলহামদুলিল্লাহ। অনেক কিছু আসলে নিজেকে গুছিয়ে নিয়ে আসছি এবং সামনের দিকে আগানোর জন্য খুবই আমি ফরওয়ার্ড, এবং আমি অতীতকে হচ্ছে যা হয়েছে লাইফে এটা ওভারকাম করে আমি চেষ্টা করতেছি আমি যাতে ফ্যামিলির জন্য সমাজের জন্য কিছু করতে পারি। পাশাপাশি যেহেতু পলিটিক্যালি এঙ্গেজ হয়েছি, তো চাচ্ছি হচ্ছে গ্রামের মানুষদের জন্য কিছু করার, দেশকে যাতে আরও অনেক কিছু দেওয়ার ইচ্ছা আছে, যদি সুযোগ হয় সামনে অবশ্যই দিব, ওরকম প্রত্যাশা রাখছি। আপনারা যে আপনি শুধু চোখ তো হারান নাই, বললেন যে অনেক স্বপ্ন হারিয়েছেন, যেমন আপনার খেলোয়াড় হওয়ার স্বপ্ন বা আরো যা, এত কিছু হারানোর পরে এখনকার বাংলাদেশ নিয়ে যেটি বলছেন যে কিছু হতাশাও আছে, এখনো কতটুকু আশাবাদী, এবং আপনারা কি চান আসলে শেষ পর্যন্ত যে বাংলাদেশটা কেমন হওয়া উচিত? আসলে বাংলাদেশের আপনি বলেছেন যে এটা দেওয়ালে লেখা আছে, আপনার মনের না, লেখাটা আমি আমার জানতে চাই। মনের লেখাটা আমি বলতেছি। আসলে মানুষ আন্দোলনটা তো তৈরি হয়েছে, এটা নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো আসলে বৈষম্য জিনিসটা খুব একটা ক্রিটিক্যাল শব্দ, যেটা হচ্ছে বাংলাদেশের আগে পদে পদে মানুষ ফেস করতে হইতো। তো ওরকম বৈষম্যহীন বাংলাদেশ আমরা চাই। আসলে যে জায়গায় আপার লেভেল থেকে একদম নিচের লেভেল পর্যন্ত, যেমন আপনি চিকিৎসা খাতটা চিন্তা করেন বা শিক্ষা খাত বা যে কোনো খাতে বাংলাদেশের সবার যাতে সমান অধিকারটা থাকে, বা আইনের ক্ষেত্রে আজকে মনে করেন আজকে আমি গরিব, আমার প্রতি অন্যায় করা হইলো, কিন্তু আমি এটার কোনো ফেভার আমি পাচ্ছি না। যারা হচ্ছে আমার থেকে একটু বিত্তবান বা যাদের একটু জোর জুলুম বেশি বা জোর আছে, তারা হচ্ছে ওইটা অ্যাচিভ করতেছে। যে আসলে ওই পরিবর্তনটা আমরা মেন্টালি চাচ্ছিলাম, যে আসলে সবার সমান অধিকার থাকুক, এমন একটা রাষ্ট্র চাই যেটা হচ্ছে মানুষের আসলে বাক স্বাধীনতা থাকুক, তারা আসলে বলুক, কথা বলুক, তাদের মনের কথাটা বলতে পারুক, তারা জানাক আসলে এরকম এটি কাজটা ঠিক না, এটা ভুল, এটা সঠিক, তারা যাতে ভুলকে ভুল, শুদ্ধকে শুদ্ধ এটা বলতে পারে। ওই ওই বাক স্বাধীনতাতে মানুষের মধ্যে ফিরে আসে। একটা শান্তিপূর্ণ বাংলাদেশ আমরা গঠন করতে চাই, যেখানে হচ্ছে সবার সমান সমান অধিকার থাকবে, সবাই হচ্ছে ফ্রিডমলি যে বাংলাদেশের যে বাতাস ওটা যাতে গ্রহণ করতে পারে। এরকম আগে স্বৈরাচারের মতো যেরকম যেই বিস্তীর্ণ বা বিশুদ্ধ বায়ু বাংলাদেশকে একটা আবদ্ধ অবস্থায় রেখেছিল, যেখানে নিঃশ্বাস নিত মানুষ আসলে শান্তিতে নিঃশ্বাসটা নিতে পারতো না, ওই নিঃশ্বাসটা যাতে বাংলাদেশের মানুষ এখন শান্তিপূর্ণভাবে নিতে পারে, তারা যেন নিঃশ্বাস নিলে বলতে পারে না এটা আমার দেশ, আমি আরামে আছি, শান্তিতে আছি, সুখে আছি। মানুষের ওই ওই অধিকারটার জন্যই হচ্ছে আসলে বাংলাদেশ সরকারের কাছে আমি আবেদন করব। উনি যেহেতু আমাদের সব কিছুই জানেন, উনিও অনেক দিন দেশের বাইরে থাকতে হয়েছে, এরকম নির্যাতিত হয়েছেন, তো তাদের যেই উদ্দেশ্য আমি এখন যেটা বলবো, তারা হচ্ছে যেহেতু বাংলাদেশ সরকার গঠন হয়েছেন বা সরকারে আছেন,
তো তারা যেন ওই প্রিভিয়াস জিনিসগুলো রিয়েলাইজ করতে পারে যে প্রিভিয়াসে মানুষ কিসের কিসের জন্য ভোগান্তি ভুগছে বা কিসের কারণে মানুষের মধ্যে এত ক্ষোভ হইলো বা একটা সরকারের পতন ঘটলো। ওই ওই ম্যান্ডেটগুলো যাতে তারা নোটিস করে এবং হচ্ছে ওই ওই বিগত সরকারের মতো যাতে তারা অ্যাক্টিভিটিস না করে, সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ এই সরকারকে গ্রহণ করে নেবে সাদরে। সবার যাতে সমান অধিকার তারা নিশ্চিত করতে পারে সেই প্রত্যাশা থাকবে। এবং জুলাইকে যেন তারা একটা ধারণ করে, জুলাইকে যেমন বাংলাদেশ আসলে ধন্যবাদ দেওয়া উচিত বাংলাদেশ গভর্নমেন্টকে, যিনি এখন বর্তমান সরকারে আছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে, যে আজকের এই দিনটাকে 16 জুলাই উনি শহীদ দিবস হিসাবে ঘোষণা করেছেন। এটা এটা আসলে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দেওয়ার মতো একটা জিনিস। আসলে উনি জুলাইকে ধারণ করেছেন এবং জুলাইকে টিকে রাখার জন্য যেই দিবসটা উনি দিয়েছেন, শহীদ দিবস, তো ওইটা আমরা খুবই সাধুবাদ জানাই। আসলে বাংলাদেশের মানুষকে যদি আপনি ধারণ করতে চান, সেক্ষেত্রে এখন বর্তমান পরিস্থিতিতে আপনি জুলাইকে ধারণ করতেই হবে। কারণ জেনজি যে জেনারেশনটা তৈরি হয়েছে, ওরা আসলে খুব পজিটিভ, মানে ওরা আসলে ভয়ভীতিহীন, ওরা ন্যায়কে ন্যায় আচ্ছা, এবং আমরা ভালোকে ভালো রিসেন্টলি বলতে দেখছি জানে। যে বিভিন্ন সময় বলা হচ্ছে যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা আবার ফেরত আসবে বাংলাদেশে, এবং বিভিন্ন সময় টাইমলাইনও দেওয়া হচ্ছে যে এই সময় আসবে। আপনি জুলাইয়ের একজন চোখ হারানো বা জুলাই আন্দোলনের একজন কর্মী, যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসার সুযোগ পায়, কি করবেন? আমি একজন জুলাইয়ের যোদ্ধা হিসাবে বা জুলাই অংশগ্রহণকারী হিসাবে আমি বাংলাদেশ আওয়ামী লীগকে আর বাংলাদেশে তাদের রাজনীতিতে আমরা দেখতে চাই না, বা তারা কোনো সময় বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। কারণ হচ্ছে তাদের যেই ম্যান্ডেটটা ছিল, তারা সরকার অবস্থায় বা ক্ষমতা থাকা অবস্থায় তাদের যে সুযোগ ছিল, তাদের এই সুযোগটা ওরা হচ্ছে বাংলাদেশের মানুষের প্রতি অত্যাচার করেছে। তারা বাংলাদেশের মানুষের ম্যান্ডেট হারিয়েছে, যার প্রতিফলন ঘটেছে 5ই আগস্ট। এটা পুরো বাংলাদেশের মানুষের রায় ছিল, এমন একটা সরকার যে হচ্ছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগকে আমি আর প্রাসঙ্গিক মনে করছি না বাংলাদেশের রাজনীতিতে। তারা এই বাংলাদেশের রাজনীতিতে আর যেই টাইমলাইনগুলো দিচ্ছে যে হ্যাঁ আপা আসবে বা আপা আসতে পারে, এগুলো আসলে খুবই অপ্রাসঙ্গিক। এখন বাংলাদেশের সরকার প্রধান বলেন বা জুলাইয়ের যারা অনেকেই হয়তো বা এখন পলিটিক্যালি এঙ্গেজ হয়েছে, কিন্তু অনেক মানুষ আছে এখনও কোনো পলিটিক্যালি, তারা হচ্ছে সাধারণই আছে, কোনো পলিটিক্যালি এঙ্গেজ নেই তাদের। তো আপামর জনতার যে রায় 5ই আগস্ট, এই সরকার, বিগত সরকার যেই পালিয়ে যাওয়া, ওই রায়কে ওভারকাম করে উনি বাংলাদেশের মাটিতে আবার আসবেন, রাজনীতি করবেন, ওটা আমার কাছে এখন পুরোপুরি অপ্রাসঙ্গিক মনে হচ্ছে আর কি। তুষার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম জুলাই আন্দোলনে চোখ হারানো একজন তরুণ, ঢাকা কলেজের শিক্ষার্থী তানভীর হাসান তুষারের সঙ্গে। তিনি জুলাই আন্দোলনে তার মূল্যবান চোখ হারিয়েছেন স্বপ্ন, আরও কত কিছুই হারিয়েছেন আসলে তিনি, সেটি আমরা শুনেছি এবং তার সেই কষ্টের কথা আমরা জেনেছি। এই তুষাররা স্বপ্ন দেখেন, তারা যে চোখ হারিয়েছেন, কেউ বিভিন্ন অঙ্গ হারিয়েছেন, কেউ জীবন হারিয়েছে, তার বিনিময়ে বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ হবে, একটি সবার কথা বলার অধিকারের বাংলাদেশ হবে, সবার সকল অধিকার নিশ্চিত হবে এবং বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ নিশ্চিত হবে। আমরাও প্রত্যাশা করি বাংলাদেশ ভালো থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী পর্বে অন্য কাউকে নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন বাংলা ভিশনের সঙ্গে।